আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। উদ্ভূত পরিস্থিতিতে উভয় জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। জনজীবন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাহফিমুল ইসলামের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। দীঘিনালার দুই পক্ষের বিরোধের জের ধরে লামরা স্কোয়ারের বাজারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে 50টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। বৃহস্পতিবার রাতেই হতাহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জন মতো চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনারা চিরঙে আছেন। উদ্ভূত পরিস্থিতিতে খাগড়াছড়ি সদর পৌরসভা এলাকায় দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি করে সদর উপজেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন শেষে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শান্তি সম্প্রীতি রক্ষায় সকলকে সংযতভাবে চলতে হবে। কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। খাগড়াছড়িতে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গামাটিতেও উত্তেজনা দেখা দেয়। পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপ এলাকায় গেলে বাঙালিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির দীঘিনালায় ও মধুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মহানগর চেরাগালী পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জুম ছাত্র পরিষদ। এতে বক্তব্য রাখেন ডক্টর জিনুবুদ্দি ভিক্ষু সহ ছাত্রনেতারা। বক্তারা দ্রুত সন্ত্রাসী হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিএ হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন 8 জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হল বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব, সরকার ও রাজনীতি বিভাগের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের জুবাইর আহমেদ, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান, সিএসসি বিভাগের সোহাগ মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাজন মিয়া। মামলায় আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে জানানো হয়েছে, ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় প্রক্টোরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণাদির ভিডিও ফুটেজ ও ফটোগ্রাফের উপর ভিত্তি করে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হলো। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই সঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে তাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা জামায়াতের রুকন সম্মেলনে নায়েবে আমির বলেন, যেসব প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে তাদের সরিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা 300টি আসনের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সংগঠনকে বলে দিয়েছি। এখন আমরা নির্বাচনের পলিসি কী হবে, এর একটা আশার সাথে দুটো হয়ে যেতে পারে যে আপনারা জোট করবেন কিনা ইত্যাদি। তো আমাদের অতীত অভিজ্ঞতা বর্তমানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়
বাংলাদেশে যেসব দল ইসলামী রাষ্ট্র কায়েম করতে প্রস্তুত আছে, ওয়াদাবদ্ধ আছে, সেই সমস্ত ইসলামী দলকে নিয়ে আমরা জোট করার পরিকল্পনা আমাদের আছে এবং প্রচেষ্টা অব্যাহত আছে ইনশাআল্লাহ। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সকাল 10টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম এ মান্নানকে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। ছুটির দিন সংশ্লিষ্ট আদালত বন্ধ থাকায় জামিন শুনানি না করেই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ ফারহান সাকি। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টায় শান্তিগঞ্জের বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গত 4 আগস্ট সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে 100-র বেশি আন্দোলনকারী আহত হয়। ওই ঘটনায় নির্দেশদাতা হিসেবে এম এ মান্নান সহ 99 জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমেদের ছোট ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার করা হয় এম এ মান্নানকে। গত 5ই আগস্ট সরকার পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে নানামুখী সমস্যা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শিল্প খাতে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল ও আধিপত্য বিস্তারের পাশাপাশি চাঁদাবাজের অভিযোগ পাওয়া গেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ রয়েছেন অনেক শিল্প মালিকরা। নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রয়েছে তৈরি পোশাক সহ কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান। লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে ইপিজেড, বিসিক ও এর বাইরের কারখানাগুলোতে। গত 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা লেগেছে এই শহরে। রাজনৈতিক পরিচয়ে উঠতি নানা গ্রুপ, উপগ্রুপ ও নেতাদের উপদ্রব বেড়েছে এই এলাকায়। কোনো প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা চাঁদা না দিলে হত্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে। আমার প্রশ্ন, যে মানুষ মারা যায় 2 মাস আগে, সে কিভাবে মিছিলে আসলো, কিভাবে সে মিছিলে আসার পরে মারা গেল? আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমাদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য। আমি নিজেই 6 তারিখে স্বাধীনতার পরের দিন যদি বলি 6 আগস্ট আমাকে বাধ্য করা হয়েছে আমার কাছ থেকে চাঁদা নিতে। 40টা বছর ধরে ব্যবসা করে এটাই হচ্ছে আমাদের অর্জন। সেই অর্জনটা এখন ব্যাহত হচ্ছে কিছু উদ্দেশ্যমূলকভাবে। কিছু মানুষ আমাদের বিজনেস ওনারদের নামে, ফকির পরিবারের সম্মানিত সদস্যদের নামে মিথ্যে মামলা দিচ্ছে। বিভিন্ন ছত্রছায়ায় এই মানুষগুলো তাদের মামলা দিয়ে যাচ্ছে, চাঁদাবাজি পায়তারা করছে, শোডাউন করছে, বিভিন্নভাবে আমাদের অপারেশনকে ব্যাহত করার চেষ্টা করছে। চাঁদাবাজির অভিযোগ করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিও। চাঁদাবাজদের থেকে রেহাই পায়নি বিকেএমইর নেতারাও। কিভাবে হুমকি দুমকি চলছে? আমার চেম্বার 3 লাখ টাকা, 10 লাখের দাবি, 3 লাখ টাকা মিটিয়েছি, 7 লাখ টাকার জন্য চাপ আছে। চাঁদা 1 পয়সা চাঁদা তো দিবই না। যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই। আমি নাম উল্লেখ করলাম না, আমি সময় দিলাম। প্রতিটা এলাকায় যেখানে গার্মেন্টসে আজকে অরাজকতা করানো হচ্ছে, সেই সমস্ত এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন এবং শ্রমিক নেতৃবৃন্দ, তাদেরকে এই কোনো একটা ক্রান্তিক লগ্নে এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান ব্যবসায়ীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষকে সহায়তা দিয়েছে সেনাবাহিনী। এছাড়া সহায়তা কার্যক্রম চালাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের কেউ পেয়েছে গৃহ নির্মাণ সামগ্রী ও কৃষি উপকরণ, কেউ নিত্যপণ্য, আবার কেউ পেয়েছেন সেলাই মেশিন, ওষুধসহ স্বাস্থ্যসেবা। এসব সহায়তা পেয়ে হাসি ফুটেছে হাজারো অসহায় মানুষের মুখে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। এবারের ভয়াবহ বন্যায় ফটিকছড়িতে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সহায় সম্বল হারিয়ে দুঃসহ দিন কাটাচ্ছে হাজারো মানুষ। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন আর্টিলারি ব্রিগেড। সহায়তা প্রধান অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার বলেছেন, বন্যার শুরু থেকে সেনাবাহিনী
ফটিকছড়িবাসীর পাশে ছিল এবং পুনর্বাসনেও সহায়তা দিচ্ছেন। গড় নির্মাণের জন্য টিন বিতরণ, 8টি পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, 6টি পরিবারকে 2টি করে ছাগল হস্তান্তর, 20টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ, 500টি পরিবারের মাঝে 100 টাকার সমমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ অত্র এলাকার দুস্থ মানুষের সুস্থতা কামনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বন্যা পরবর্তী সহায়তা পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। 1 টাকা দিয়ে ডাল মাল দিয়ে সব কিছু পাইছি। 7 পথ পাইছি আমি, 7 পথ গেঞ্জি পাইছে, তার মধ্যে আপনার একটা খাতা পাইছে আর একটা জোস পাইছে। ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়তার আশ্বাস দেন উপজেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা। বেশ কিছু মানুষকে আর্থিক সহায়তা, মেডিকেল ক্যাম্প এবং ঘরবাড়ি প্রস্তুত করার জন্য টিন এবং জীবিকা নির্ভর জন্য ছাগল প্রদান করা হয়েছে। চাপিয়ে দেওয়া ত্রাণে আমরা বিশ্বাস করি না। চাপিয়ে দেওয়া ত্রাণের পরিবর্তে নিজেদের পছন্দের সসম্মানে ওনারা নিজেদের বাজার 1 টাকা দিয়ে ওনারা করবেন, সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানের একটা মূল আকর্ষণ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানানো হয় এসব কার্যক্রম থেকে। ঘরবাড়ি যারা হারিয়েছেন তাদেরকে টিন, যারা কৃষক তাদেরকে কৃষি বীজ এবং তাদের সার বিতরণ করছেন। চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুর ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়ামিন হোসেন ও বিভিন্ন সংস্থার অফিসের প্রধানরাও উপস্থিত ছিলেন। কক্সবাজারে 8টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নারী পুরুষ সমতার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং তা বাস্তবায়নে অনুকূল পরিবেশ তৈরি করতে বিশেষ প্রকল্প শুরু করেছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান RDRS বাংলাদেশ। উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ। প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের উদ্যোগে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। বেতন ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে ঝিনাইদহের বিক্ষোভ করছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর লাইন সহকারীরা। গ্রেড বৈষম্য দূর করতে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। মেহেরপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবিতে নওগাঁর মহাদেবপুরে সমতল আদিবাসীদের কোরাম উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নীলফামারীর সঙ্গলসী বারুণীডাঙ্গা আদর্শ হাই স্কুলে গুড নেইবার্স ও CDP'র আয়োজনে বিশেষ হেলথ ক্যাম্পেইনে প্রান্তিক পর্যায়ে মানুষের হাইজেন কিটের নানা উপকরণ, ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডাক্তার হাসিবুর রহমান। আল মুকসিদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।